লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম কিছু পার্সন তাদের পরিবারের মৃত্যুর বদলা নেওয়ার জন্য আস্থা, ন্যারো আর ম্যারিকে কিডন্যাপ করার জন্য চলে আসে, আর তারা সেখান থেকে সাকসেসফুলি ম্যারি আর ন্যারোকে কিডন্যাপ করে ফেলে। কিন্তু আস্থা সেখানেই ছুটে যায়, আর ম্যারির কিডন্যাপের কথা শুনে ঘোষ অনেক বেশি শক হয়ে যায়। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই তারা ন্যারোকে কিডন্যাপ করে তাদের বেসে নিয়ে এসেছে। তখনই অ্যানোবি বলে, তাহলে অবশেষে তোমরা এখানে চলেই এসেছো, কিন্তু আস্থা কোথায়? তখন দাজু বলে, আমাদের রাস্তায় কেউ চলে এসেছিল, যার জন্য সে সেখানেই ছুটে গেছে। তখন সেখানে কাবে বলে, কিন্তু একটা গুড নিউজ আছে, যে সে এখন থেকে অনেক লম্বা সময় পর্যন্ত ঘুমিয়েই থাকবে। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি আস্থাকে ডক্টর ওভেনের কাছে নিয়ে এসেছে। তখনই নোবেল জিজ্ঞেস করে, ডক্টর ওভেন, আস্থা কি এখনো জীবিত আছে? এটা শুনে তিনি বলে, কোনো টেনশন করো না, সে পুরোপুরি ঠিক আছে। এটা শুনে নোবেল বলে, তাহলে সে এভাবে পড়ে ঘুমোচ্ছে কেন? তাহলে কি সে এখন কোনো স্পেলের আন্ডারে চলে এসেছে? তখন ডক্টর ওভেন বলে, না, এর জন্য না। এটা শুনে গটান বলে, তাহলে নিশ্চয়ই আমি যেটা ভাবছি সেটাই সত্য। তখনই আমরা দেখতে পারি সেখানে ক্যাপ্টেন ইয়ামি মার্কসকে তুলে নিয়ে এসেছে। তখনই নোবেল বলে, তাহলে বলুন যে আপনি এখন কি বলতে চেয়েছিলেন? আর সেখানে ক্যাপ্টেন ইয়ামি বলে, এখন তুমি আমাকে এটা বলো না যে সে কোনো স্লিপিং পোশনের জন্য এভাবে পড়ে ঘুমোচ্ছে। তখন ডক্টর ওভেন বলে, হ্যাঁ, আপনি সঠিক। আমি জানি না এই কাজটা কে করেছে, কিন্তু সত্যি সেই স্লিপিং পোশন অনেক বেশি পাওয়ারফুল, আর আপনাদের তাকে নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, কারণ সে যদি কিছু সময় রেস্ট করে তাহলে সে ঠিক হয়ে যাবে। এইসব শুনে ক্যাপ্টেন ইয়ামি বলে, তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার হয়েছি, যে যারাই এই কাজ করেছে তারা তাদেরকে মারতে চাচ্ছে না, এরই জন্য তারা তাদের উপর এরকম ড্রাগস ইউজ করেছে। এইসব শুনে মার্কস বলে, তাহলে চলো এখন জানা যাক যে আস্থার কি হয়েছে। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি ঘোষ সিস্টার থেরেসার কলার ধরে উঠিয়ে বলে, এরকমটা তৃতীয়বার হচ্ছে যখন কেউ ম্যারিকে কিডন্যাপ করে নিয়ে গেছে। প্রথমবার এখান থেকে তারা তাদেরকে নিয়ে গেছিল, এরপর পার্লামেন্ট থেকে তারা তাকে উঠিয়ে নিয়ে গেছে, আর এইবার কিছু মার্কসম্যান তাদেরকে উঠিয়ে নিয়ে গেছে। এই বুড়ি, এই সব কিছুই তোমার জন্য হয়েছে। তার এরকম ব্যবহার দেখে ফিন্ডাল তাকে সেখানে শান্ত হতে বলে, কিন্তু ঘোষ তার কোনো কথাই শুনছিল না। তখনই সিস্টার থেরেসা বলে, হ্যাঁ, আমি এটা মানছি যে এই সব কিছুই আমার ভুলের জন্যই হয়েছে, কিন্তু এখন এখানে তোমাকে আমার উপর না চিল্লিয়ে এই বিষয়ের উপর অ্যাকশন নেওয়া দরকার। তখনই সেখানে নাজির জ্ঞান ফিরে আসে। এটা দেখার সাথে সাথেই ঘোষ তার কলার ধরে ম্যারি সম্পর্কে জিজ্ঞেস করতে শুরু করে। তখন নাজি বলে, কিছু মাস্ক পরা পার্সন নিজেদেরকে ডেভিল ভ্যানিশার বলে দাবি করছিল, আর এরই সাথে তারা এখান থেকে ম্যারিকে উঠিয়ে নিয়ে গেছে। এইসব শুনে ঘোষ জিজ্ঞেস করে, তাহলে বলো তারা কারা ছিল? এটা শুনে নাজি বলে, আমি জানি না। তারা এটাও বলছিল যে তারা এই কিংডমের অন্ধকারকে কেটে উজ্জ্বল আলো নিয়ে আসবে। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি মার্কস আস্থার সাথে যেই সব ইনসিডেন্ট হয়েছিল সেই সব কিছুই তাদেরকে প্রজেকশন রূপে দেখায়। এইসব দেখে ক্যাপ্টেন ইয়ামি বলে, তারা তো তাদের ট্রিক্সে ফেসে গেছে। তখন নোবেল বলে, তারা সেখানে বেশি পাওয়ারফুল স্পেল ইউজ করেনি। আমার মনে হয় তারা এরকমটা এই জন্য করেছে যাতে করে ব্ল্যাক বুলসের মেম্বাররা তাদের ম্যাজিক ডিটেক্ট করতে না পারে। এইসব শুনে ক্যাপ্টেন ইয়ামি অনেক বেশি রেগে যায় আর বলে, তারা আমার অনুপস্থিতিতে আমার বেসের উপর অ্যাটাক করেছে, আর এরই সাথে তারা আমার স্কোয়াডের একটা মেম্বারকেও উঠিয়ে নিয়ে গেছে। তাই এখন আমার এতে কোনো কিছুই যায় আসে না যে তারা কারা, আমি তাদের কাউকে ছাড়বো না। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি নাজির কথা শুনে ঘোষের দামনাটিওর স্কেলের কথা মনে পড়ে, আর এর পরের মুহূর্তেই আমরা দেখতে পাই তারা দামনাটিওর অফিসের দেয়াল ভেঙে ভেতরে চলে এসেছে। তাদেরকে এভাবে ভেতরে আসতে দেখে দামনাটিও বলে, আমার মনে হয় ব্ল্যাক বুলসের কেউ এই জিনিসটা জানে না যে গেট কি করে খুলতে হয়। তখন ঘোষ বলে, আমার বোন কোথায়? তুমি নিশ্চয়ই এবারও তাকে উঠিয়ে নিয়ে এসেছো। এটা শুনে দামনাটিও বলে, আমি এইসব কিছুই করিনি, আর যেহেতু তোমরা এভাবে এখানে ঢুকেই পড়েছো তাই তোমাদেরকে এর শাস্তি তো পেতেই হবে। এটা বলেই সে সেখানে তার স্কেল ম্যাজিকের সাহায্যে তাদেরকে জাজ করতে শুরু করে দেয় আর বলে, তুমি আগেও একবার জেলে গিয়েছিলে, তাই আমার মনে হয় এখন আবার তোমাকে আমার জেলে পাঠাতে হবে। তখনই আমরা দেখতে পারি ঘোষের ডুপ্লিকেট দামনাটিওর পেছন থেকে তার উপর অ্যাটাক করে দেয়, যার জন্য ঘোষের ম্যাজিক আবার নর্মাল হয়ে যায়। তখন ঘোষ বলে, আমি তোমার ম্যাজিক সম্পর্কে আগেই ইনফরমেশন বের করে রেখেছি, তাই এবার এটা আমার উপর কাজ করবে না। এইসব শুনে দামনাটিও বলে, আমার মনে হয় তুমি আমাকে আন্ডার এস্টিমেট করে ফেলেছো। এটা বলেই সে তার স্কেল ম্যাজিকের সাহায্যে তাদেরকে নিজের সামনে ঝুঁকিয়ে দেয়, আর সেখানের সোলজারদেরকে বলে তাদেরকে ক্যাপচার করে ফেলতে। তখনই আমরা দেখতে পারি
এবার পাশের দেয়াল ভেঙে ক্যাপ্টেন ইয়ামি ভেতরে চলে এসেছে আর বলে, আমার মনে হয় আমার স্কোয়াডের সবগুলো মেম্বারের সাথেই তোমার কোনো না কোনো প্রবলেম লেগেই আছে। আর ঘোষ, তুমি দামনাটিয়াকে যতই হেট করো না কেন, তোমার এভাবে এখানে আসাটা ঠিক হয়নি। আর আমি এই জিনিসটা বুঝতে পারছি না, তোমাকে আমার গাড়ি নিয়ে আসার সাহস কে দিয়েছে? এর জন্য আমাকে আমার ম্যাজিক ইউজ করে এখানে আসতে হয়েছে। এইসব শুনে ফিন্ডাল ভাবছিল তিনি এখনো আমাকে ওনার গাড়িই ভাবে। তখনই মার্কস তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা এখানে কেন এসেছো? এইসব শুনে ঘোষ বলে, সেই আমার বোনকে কিডন্যাপ করিয়েছে। কারণ যারা আমার বোনকে কিডন্যাপ করেছে তারা বলছিল যে তারা এই কিংডমের স্কেলকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে, আর এরই সাথে তারা মাস্কও পরেছিল। এটা শুনে তারা সবাই অনেক বেশি শক হয়ে যায়। তখন ক্যাপ্টেন ইয়ামি জিজ্ঞেস করে, সত্যি কি তারা মাস্ক পরেছিল? এটা শুনে ঘোষ বলে, হ্যাঁ, তারা মাস্ক পরেছিল। এটা শুনে ক্যাপ্টেন ইয়ামি বলে, তাহলে তারা ন্যারোর সাথে ম্যারিকেও কিডন্যাপ করে নিয়ে গেছে। এটা শুনে ঘোষ বলে, তাহলে নিশ্চয়ই তুমি তাদেরকে কিডন্যাপ করিয়েছো। তখন দামনাটিও বলে, তোমার কেন মনে হয় যে আমি তাদেরকে কিডন্যাপ করিয়েছি? তখন ঘোষ বলে, এর কারণ আস্থা, ন্যারো আর ম্যারিকেই ট্রায়ালের জন্য ডাকা হয়েছিল, আর তাদের তিনজনের উপরই অ্যাটাক হয়েছে। এরই জন্য নিশ্চয়ই এই সব কিছুর পেছনে তুমিই দায়ী। এইসব শুনে দামনাটিও নিজেকে নির্দোষ প্রুফ করার জন্য মার্কসকে তার মেমোরি চেক করতে বলে। আর তখন তারা দামনাটিওর মেমোরি চেক করে এটা জানতে পারে যে সে নির্দোষ। তখন দামনাটিও বলে, আমার মনে হয় এখন তুমি আমার কথা বুঝতে পেরেছো, কিন্তু এখানে তুমি যা কিছু করেছো তার জন্য তো তোমাকে শাস্তি পেতেই হবে। এটা শুনে ঘোষ বলে, তুমি আমার সাথে যা ইচ্ছা তাই করতে পারবে, কিন্তু এর আগে আমাকে ম্যারিকে বাঁচাতে হবে। এটা শুনে দামনাটিও বলে, আমার তোমার উপর কোনো বিশ্বাস নেই। তখনই ক্যাপ্টেন ইয়ামি বলে, দাঁড়াও এক মিনিট, তোমার সেই সময় যার সাথে কথা কাটাকাটি হচ্ছিল সেই তো এই সব কিছুর পেছনে নেই। তখনই উইজার্ড কিং মার্কসের সাথে কন্ট্যাক্ট করে, আর এরই সাথে ক্যাপ্টেন ইয়ামি আর তার গ্রুপদেরকে একটা জিনিস দেখতে বলে। তখনই সেখানে ক্যাপ্টেন নোজেল চলে আসে, আর তিনি তাদেরকে ম্যাপের মধ্যে একটা লোকেশন দেখায়। তখনই উইজার্ড কিং বলে, তোমাদের কি মনে আছে আমরা আস্থার উপর নজর রাখার জন্য তাকে একটা ট্র্যাকিং ডিভাইস দিয়েছিলাম, আর এখন সেই ট্র্যাকিং ডিভাইস কমন রেলামের একটা ভিলেজের মধ্যে শো হচ্ছে। এইসব শুনে ফিন্ডাল বলে, তাহলে কি কেউ তার কাছ থেকে সেই ট্র্যাকিং ডিভাইস ছিনিয়ে নিয়েছে? তখন ক্যাপ্টেন ইয়ামি বলে, না, সেই ব্রেসলেট সম্পর্কে অনেক অল্প মানুষই জানতো, আর সেই ব্রেসলেট শুধু ন্যারোই খুলতে পারতো। এটা শুনে ক্যাপ্টেন নোজেল বলে, তাহলে সেই আমাদেরকে সেই ব্রেসলেটের সাহায্যে নিজের লোকেশন জানাচ্ছে। এটা শুনে ক্যাপ্টেন ইয়ামি আর ঘোষ ফিন্ডালকে তাদেরকে সেখানে নিয়ে যেতে বলে, কিন্তু ফিন্ডাল এর জন্য মানা করে দেয়, কারণ সে সেখানে কখনোই যায়নি। এটা শুনে ক্যাপ্টেন ইয়ামি অনেক বেশি রেগে যায় আর বলে, তাহলে আমাকে এখন আমার ম্যাজিক ইউজ করেই সেখানে যেতে হবে। তখন মার্কস বলে, আমার মনে হয় সেটা একটা ট্র্যাপও হতে পারে, এরপরেও কি আমাদের সেখানে যাওয়া উচিত? এটা শুনে ঘোষ তার উপর চিল্লাতে চিল্লাতে বলে, চুপ করো, যদিও সেটা একটা ট্র্যাপ হোক না কেন, এই সময় আমাদের কাছে এটা ছাড়া আর কোনো ক্লু নেই। এটা শুনে ক্যাপ্টেন ইয়ামিও তার কথায় এগ্রি হয়। তখনই দামনাটিও বলে, এক মিনিট দাঁড়াও, এখনো আমি ঘোষকে তার ক্রাইমের শাস্তি দেইনি। এটা শুনে ক্যাপ্টেন ইয়ামি অনেক বেশি রেগে যায় আর বলে, তুমি কি এখনো এখানের সিচুয়েশন বুঝতে পারছো না? আর সেখান থেকে উইজার্ড কিং বলে, আমি ব্ল্যাক বুলসের উপর ন্যারো আর আস্থার উপর নজর রাখার দায়িত্ব দিয়েছিলাম, আর যারা তাদেরকে কিডন্যাপ করেছে তাদের নামও ডেভিল বেনিশার। তাই আমি চাই তুমি তাকে সেই গ্রুপ থেকে বের করে নিয়ে আসো আর তার উপর আবার নজর রাখতে শুরু করো। আর দামনাটিও, আমি এটা চাই তুমি এই সময়ের মধ্যে তাদের উপর তোমার জাজমেন্ট একটু পোস্টপোন করো। আর দামনাটিও এর জন্য এগ্রি হয়ে যায়। আর এরই সাথে উইজার্ড কিং বলে, ইয়ামি, আমি জানি এই সময় তুমি অনেক বেশি রেগে আছো, কারণ এই সময় তারা তোমার একটা স্কোয়াড মেম্বারকে উঠিয়ে নিয়ে গেছে। তাই এই জিনিসটা মাথায় রেখো যে এটা কোনো ট্রায়াল না, তাই তুমি একটু তোমার মাথা ঠান্ডা রেখো, আর সেখানে তুমি যাই করবে সেই জিনিসটা তোমার স্কোয়াড মেম্বারদের উপর ইফেক্ট ফেলবে। আর যখনই তারা সেখান থেকে রওনা হবে তখনই ক্যাপ্টেন নোজেল বলে, আমিও তোমাদের সাথেই যাব। এটা শুনে নোবেল জিজ্ঞেস করে, তুমি আমাদের সাথে কেন যাচ্ছ? এটা শুনে ক্যাপ্টেন নোজেল বলে, এই সময় আমরা ডেভিলের সাথে ফাইট করতে চলেছি, তাই ম্যাজিক নাইটের সবগুলো মেম্বার আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এরই জন্য আমরা তাদের কাউকে হারাতে পারবো না। এইসব শুনে ক্যাপ্টেন ইয়ামি বলে, একটু সত্য কথা বলার ট্রাই করো, কারণ আমি জানি তুমি তোমার বোনকে নিয়ে অনেক বেশি টেনশন করছো, এরই জন্য তুমি আমাদের সাথে আসছো। এইসব শুনে নোজেল বলে, তুমি যদি এখানে এইসব সম্পর্কে আরো একটা কথা বলো তাহলে আমি তোমাকে এখানেই মেরে ফেলবো। এটা শুনে ক্যাপ্টেন ইয়ামি বলে, তুমি তো এইমাত্র এটা বলেছো যে তুমি কোনো ম্যাজিক নাইটকে হারাতে পারবে না, তাহলে তুমি আমার উপর অ্যাটাক কি করে করবে?
আর এর কিছুক্ষণের মধ্যেই তারা সেই ভিলেজের কাছে পৌঁছে যায়। তখনই তারা দেখতে পায় দ্য আই অফ মিডনাইট সানের সেই অ্যাটাকের জন্য সেই ভিলেজ পুরোপুরি ডিস্ট্রয় হয়ে গেছে। তখনই তারা দেখতে পায় তাদের ট্র্যাকিং ডিভাইস ঠিক করে কাজ করছে না। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পাই সেখানে সিওনা বলছে, আমার হাতে যেই ব্রেসলেটটা আছে এই ব্রেসলেটের জন্য কেউ আমাদেরকে ডিটেক্ট করতে পারবে না। তখনই অ্যানোবি বলে, আমার মনে হয় না এর কোনো প্রয়োজন আছে, কারণ আমাদেরকে এখানে কেউ খোঁজার জন্য আসবে না। তখনই আবার সিন শিফট হয় আর আমরা দেখতে পারি তারা সেই টাউন থেকে একটু দূরে ল্যান্ড করে। তখনই ফিনরাল জিজ্ঞেস করে, আমাদের কি এত দূরে ল্যান্ড করার কোনো প্রয়োজন আছে? এটা শুনে নোবেল বলে, আমরা সেখানে কোনো প্ল্যান ছাড়া যেতে পারবো না, তাই আমরা একটু দূরে নেমেছি যাতে করে আমরা সবকিছুই ভালোভাবে ইনভেস্টিগেট করতে পারি। তখনই ক্যাপ্টেন ইয়ামি ঘোষকে তার বোনের ছবি দিতে বলে, যাতে করে তারা সেই ছবির সাহায্যে ভিলেজারদের কাছে তার সম্পর্কে জানতে পারে। এটা শুনে ঘোষ বলে, কিন্তু তোমাদেরকে এই ছবির খেয়াল রাখতে হবে, তা না হলে আমি তোমাদের কাউকে ছাড়বো না। তখন ক্যাপ্টেন ইয়ামি বলে, আমরা জানি না এখানের মানুষরা কত বেশি ডেঞ্জারাস, তাই আমরা কেউ একা যাব না, আমরা সবাই টিম বানিয়ে যাব। এটা বলেই তারা সবাই টিম বানিয়ে আলাদা আলাদা হয়ে তাদেরকে খুঁজতে চলে যায়। আর সেখানে ক্যাপ্টেন ইয়ামি আর ফিনরাল সেখানের কবরগুলো দেখে অনেক বেশি স্যাড ফিল করে। তখনই তারা সেখানে দাজুকে দেখতে পায়। আর এই সিনের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।